আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্টুডিও দস্তগিরে। আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদক। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে একজন অতিথিকে স্বাগত জানিয়েছি। তিনি হিরাশার মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক জাবের স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি দস্তগির স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে মাদক বিরোধী বিভিন্ন সমাবেশ এবং ব্যক্তি পর্যায়ে যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদক গ্রহীতা তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন সমাজে। সেই ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো, কোন কোন চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয়েছে? মাদক একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধিতে সারা বিশ্ব তথা আমাদের দেশও এর প্রভাবে বা এর ব্যাধিতে আক্রান্ত। আপনারা দেখে থাকবেন উন্নত দেশের তুলনায় অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব একটু বেশি। কেননা উন্নত দেশগুলোতে তাদের অর্থের যে প্রভাব, তাদের কাছে আর্থিক সচ্ছলতা থাকে, কিন্তু আমরা উন্নয়নশীল দেশে বা অনুন্নত দেশগুলোতে আর্থিক সচ্ছলতা থাকে না। আমাদেরকে বা আমাদের অঞ্চলগুলোতে যেটা হয় যে অর্থের লোভ দেখিয়ে এই ব্যবসায় তাদেরকে নামানো হয়। কারণ আমি যখন কাজ করতে গিয়েছি অনেকের কাছে দেখেছি যে বলা হয়ে থাকে যে আমাদের আর কোনো কাজ করার অপশন নাই, সেজন্য আমি এই কাজ করি। পাশাপাশি আমি যতটুকু জানি তারা একটা ট্যাবলেট 60 টাকা বা 80 টাকায় ক্রয় করে এই ট্যাবলেটগুলো প্রায় 300 টাকার মতো বিক্রি করে। সেক্ষেত্রে দেখা যায় যে 10টা ট্যাবলেট যদি সে বিক্রি করে তাহলে 80 টাকায় যদি ক্রয় করে 300 টাকায় যদি বিক্রি করে, একটা ট্যাবলেটে 200 টাকা বা তার কাছাকাছি সে আয় করে। সে এটাকে আয়ের মতোই দেখে। তো 220 টাকা যদি সে আয় করে, সেক্ষেত্রে 10টা ট্যাবলেট বিক্রি করলে তার আয় হয় 2000 থেকে 2200 টাকা। সেই ক্ষেত্রে তারা এই পেশা থেকে উঠে আসতে চায় না। পাশাপাশি দেশে কিন্তু কঠোর আইন রয়েছে এটা নির্মূল করার জন্য, কিন্তু তারপরেও এর বেধি বা বিস্তারটা অনেক বেশি। কারণ আমরা যতটুকু জানি এর প্রভাবে অনেক মানুষ এটাতে আক্রান্ত হয়। কারণ অর্থের লিপ্সা এমন লিপ্সা যেটাতে কেউ একবার প্রবেশ করলে সেটা থেকে আর বের হতে পারে না। পাশাপাশি আমি যারা আমাদের এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে সকলের সাথে আমি মিশেছি। তাদেরকে এমনও বলেছি যে তোমরা যদি এই খারাপ পেশা থেকে হালাল কোনো রোজগারের সুযোগ থাকে বা তোমরা যদি হালাল রোজগার করতে চাও অথবা তোমরা যদি বিদেশে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে আমি যাওয়ার ব্যবস্থা করে দেবো অথবা হালাল ব্যবসা করার জন্য তোমাদেরকে ব্যবস্থা করে দেব। অনেকে হয়তো সেক্ষেত্রে সম্মত হয়েছিল, কিন্তু তাদেরও একটু পিছুটান আছে। আমি যতটুকু দেখেছি তারা অনেকে মামলার ভয় আছে। অনেকে যাদের সাথে ব্যবসা করে তারা হয়তো একবারে সর্বনিম্ন পর্যায়ে যে এলাকায় ব্যবসা করে, কিন্তু তারা একটা চেইন অফ কমান্ডে ব্যবসা করে। তাদের ধাপ তাদের উপরে অনেকে আছে যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত। তো দেখা গেছে তাদের এই তারা অনেক সময় ব্যবসা যখন ছাড়তে চায় তাদেরকে তখন মামলার ভয় দেখানো হয়। সেক্ষেত্রে তারা এই পেশা থেকে সরে আসতে পারে না। পাশাপাশি আমি যখন কাজ করতে গেছি অনেক মুরব্বী বা আমার পরিবার থেকেও এক্ষেত্রে আমি বাধাগ্রস্ত হয়েছি। কারণ আমি যখন কাজ করতে গেছি যে আমার পরিবার থেকে বলা হয়েছে, তুমি কি এলাকায় একজন, তোমার মতো আর কেউ নাই? তারা আমাকে বাধা দিয়েছে আমি যাতে এক্ষেত্রে একটু পিছিয়ে থাকি বা সামনে না আগাই। কিন্তু আমি শিক্ষক হিসেবে বা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি চেয়েছি অন্তত আমার এলাকাটা মাদক থেকে নির্মূল থাকুক বা মাদক নির্মূল থাকুক। তো সেক্ষেত্রে আমি যখন নেমেছি সেক্ষেত্রে অনেকে আমাকে সহায়তা করেছে। পাশাপাশি চেষ্টা করেছি আগে যেমন ছিল সেক্ষেত্রে হয়তো আগের মতো অনেকটা বিস্তার নাই, একটু কমেছে। আগে প্রকাশ্যে বেচা কিনা হতো, এখন হয়তো তার প্রভাব একটু কমেছে। গ্রাম পর্যায়ে বা শহর পর্যায়ে মাদক বন্ধ না হওয়ার একটা কারণও এটা হতে পারে, যারা সমাজের নেতৃত্বস্থানীয় অনেকেই মাদকের সাথে জড়িত। হয়তো তারা বিক্রেতা না, কিন্তু তারা ক্রেতা, তারা মাদক সেবন করে। তো মাদক যারা সেবন করে তারা সমাজের এমন এমন পর্যায়ের লোক আছে যাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে জানি, কিন্তু তারা মানে মাদকে আক্রান্ত, কিন্তু তারা প্রকাশ্যে মাদক গ্রহণ করে না, ঠিক আছে, কিন্তু রাতের অন্ধকারে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বললেও কিন্তু রাতের অন্ধকারে মাদক দিয়ে তাদের থেকে মাদক গ্রহণ করে নিয়ে। রাতের অন্ধকারে তাদের কাছ থেকে মাদক সংগ্রহ করে এবং মাদক সেবন করে। আরেকটা বিষয় হয় যেটা আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে আমি কেন বাধা দিব, এটা এখানে তো আমার কোনো সমস্যা নাই, তারা বিক্রি করুক তারা কিনুক, এক্ষেত্রে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস আপনি জানবেন যে কোনো ঘরে যদি আগুন লাগে, এই আগুনের তাপে বা এই আগুনের সংস্পর্শে আরেকটা ঘরও কিন্তু আগুনে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনার জায়গা থেকে বাধা না দেন, সেক্ষেত্রে এটা এমনভাবে ছড়াবে, আপনি একসময় দেখা যাবে যে আপনার সন্তান অথবা আপনার সম্পর্কের ভাই
বড় ভাই, দাদা, নাতি, এমন অনেকেই আক্রান্ত হতে পারে। এটা হয় যে আমার ছেলে তো মাদক গ্রহণ করতেছে না, বা আমার ফ্যামিলিতে তো কেউ মাদক নিচ্ছে না, তো সেক্ষেত্রে এটা বাধা দেওয়ার আমার প্রয়োজন মনে করতেছে না ওরা। কিন্তু এটা আবার বুঝতেছে না যে একটা পর্যায়ে যে আপনার সন্তান এই মাদক গ্রহণ করতে পারে। অনেকে আসলে প্রশাসন বা পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনকে অনেক সময় যে দায়ী করে, সেক্ষেত্রে আমি তাদের দায় খুব বেশি দেখি না। তারা আসলে চেষ্টা করে যাচ্ছে। আমরা যখন এটা নিয়ে কাজ করতাম, সেনাবাহিনী ছিল, পাশাপাশি অন্যান্য প্রশাসন ছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো তারা দেখা গেছে অনেক সময় যেটা হয়, আমরা জানি যে এই লোক মাদক বিক্রি করে, কিন্তু তারা যখন সরাসরি মাদক না পায় সেক্ষেত্রে তাকে নিতে পারে না। আবার অনেক সময় যেটা হয়, তারা যখন একটা মাদক বিক্রেতাকে ধরে ধরে একটা অঞ্চল থেকে যখন তাদের থানায় বা জেলায় নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে তারা পথিমধ্যেই বাধাগ্রস্ত হয়। যে অনেক প্রভাবশালী ব্যক্তি থাকে, হয়তো তার প্রভাবশালী ব্যক্তির নাতি, ছেলে হতে পারে, যারা এই ব্যবসার সাথে জড়িত। দেখেছে মান সম্মানের ভয় হলেও তারা অনেক সময় কি করে, ওই প্রশাসনকে ভয় দেখিয়ে হোক, ট্রান্সফারের ভয় দেখিয়ে হোক, অর্থের লোভ দেখিয়ে হোক, তাদের কাছ থেকে তারা ছাড়িয়ে এনে দেয়। অথবা অনেক সময় এমন হয় যে স্যার আজকের জন্য ক্ষমা করে দেন, সে এই পথ থেকে চলে আসবে, এটা বলে হয়তো তাকে কি করে ছাড়িয়ে আনে, কনভিন্স করে নিয়ে আসে। কিন্তু যারা আনে আসলে দিন শেষে তাদেরকে ওই পর্যায়ে রাখতে পারে না। আমি যখন মাদকের বিরুদ্ধে কাজ করতে গেছি, সেক্ষেত্রে কিছু বিষয় আমি লক্ষ্য করেছি, যেটা অনেকটা এমন যে দিনের আলোতে যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, এমন হয় যে রাতের বেলা তারাই মাদকের পাইকারি বিক্রেতা। তারা দিনের আলোতে তাদের বিপক্ষে অবস্থান করলেও রাতের বেলা কিন্তু তারা ঠিকই একসাথে, রসুনের কোয়া যেটা বলি, বা আমরা যেটা বলি যে রসুন আলাদা হলেও রসুনের মূল কিন্তু এক জায়গায়। তো দেখা গেছে আমরা যাদেরকে প্রকাশ্যে দেখি যারা বিক্রেতা, মূলত তারাই মূল হোতা না, তাদের পিছনে অনেক ব্যাকআপ দেওয়া লোক থাকে। তারা দিনের আলোতে বিরোধিতা করে, কিন্তু রাতের বেলা তাদেরকে শেল্টার দেয়। আমরা যখন কাজ করতে গেছি আমাদেরকে বলা হয়েছে তোমরা করো, তোমরা সামনে আগাও, যে কোনো সহযোগিতা লাগে তোমাদেরকে করা হবে। কিন্তু দেখা গেছে আমরা যখন তাদের সাথে বসতে চাই বা ওয়ান টু ওয়ান কথা বলতে চাই, দেখা গেছে অনেকে, কারণ তাদের সাথে তো লিয়াজু আছে, যারা বিক্রেতা তাদের সাথে অনেকে লিয়াজু আছে, সেক্ষেত্রে আমাদের সামনাসামনি কথা বললেও তার সামনে যায় কথা বলার সামর্থ্য বা কথা বলার সাহস তারা রাখে না। কারণ কি, তারা ওই বিক্রির সাথে জড়িত অথবা কমিশনের সাথে হলো জড়িত, এই জন্য তারা তার সাথে সরাসরি কথা বলার সাহস রাখে না। আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য।